হন্টিং অ্যাডলাইন পার্ট 11 চ্যাপ্টার 8। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দায়া লুককে বাসায় নিয়ে গেল আর আমি আর্ককে নিয়ে গেলাম পেনশন ম্যানরে। সে আমাকে তার বাসায় যেতে বলেছিল, কিন্তু আমি আমার নিজের বাড়িতেই বেশি নিরাপদ মনে করেছিলাম, নিজের নিয়ন্ত্রণে ছিলাম। কিন্তু আপাতদৃষ্টিতে আমার উচিত হয়নি তাকে এমন এক বাড়িতে নিয়ে যাওয়া যেটা একটা খাদের উপর বসে আছে, চারপাশে বন আর জনবসতি থেকে কয়েক মাইল দূরে। আর সবচেয়ে খারাপ হলো একটা স্টকার এখানে ঘোরাঘুরি করে আর মাঝে মাঝে আমার বাড়িতে ঢুকে পড়ে। হে ঈশ্বর, এটা ছিল একটা বোকার মতো সিদ্ধান্ত। আমার বাড়ি কোনোভাবেই নিরাপদ নয়, কিন্তু আমি নিজেকে তার বাড়িতে যাওয়ার জন্য বাধ্য করতে পারিনি। অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের সঙ্গে থাকতে আমার ভালো লাগে না। মনে হয় যেন আমি এমন একটা বাড়িতে পা রাখছি যেখানে থেকে আর কখনো ফিরতে পারবো না। এতে আমাকে অনেক বেশি দুর্বল লাগে, যদিও আমি এখন এমন এক অবস্থায় আছি যা সম্ভবত সবচেয়ে দুর্বল। আর্ক বলে, তোমার বাড়িটা খুব সুন্দর। আর্ক প্রশংসা করলো, তার চোখ ঘরের লিভিং রুম আর কিচেন জুড়ে ঘুরছে। আমি ওয়ালপেপার পরিবর্তন করেছি, এখন একটা আধুনিক ধরনের কালো পেইসলি ডিজাইন। দুঃখজনকভাবে সোনালি পর্দাগুলো ফেলে দিয়েছি, লাল পর্দা লাগিয়েছি আর সোফাগুলো বদলে লাল চামড়ার করেছি। কিন্তু তার চোখ বারবার কালো কাঠের সিঁড়ির দিকে চলে যাচ্ছে, যেন সে জানে এগুলো আমার শোবার ঘরে উঠে যায়। তবে আমার অন্য পরিকল্পনা আছে। আমার ঘরের সেরা অংশ কিন্তু এটা না। আমি ঠাট্টা করে বললাম। তার হাত ধরে তাকে নিয়ে গেলাম প্যারসন ম্যানরের আমার সবচেয়ে প্রিয় ঘরের দিকে। সূর্যঘর। আমি খুব বেশি এখানে যাই না। নানি আর আমি একসঙ্গে এখানে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। এখানে আসা কষ্টদায়ক, কারণ এই ঘরে এখনও তার উপস্থিতি গাঢ় হয়ে আছে। গভীর শ্বাস নিয়ে আমি ডাবল দরজা খুলে ভেতরে পা রাখলাম। এই ঘরটা একটা কাচের বাক্স। ছাদ, দেওয়াল, চারপাশ সব জায়গায় এক বিশাল জানালা। এটা সবচেয়ে চমৎকার জায়গা। এখান থেকে খাদের কিনারা দেখা যায়, নিচে পানির ওপর চাঁদের আলো ঝিলমিল করছে। কিন্তু সবচেয়ে চমৎকার অংশটা আমাদের একদম ওপরে। তারার সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এখানে কোনো লাইট পলিউশন নেই। রাতের আকাশ ভরে আছে হীরা সদৃশ গোলাকৃতি আলো, যা কালো পটভূমিতে ঝিকিমিকি করে জ্বলছে। আর্ক ধীরে ধীরে তার মাথা ঘুরিয়ে তার সামনের দৃশ্যটা দেখল। তারপর সে মাথা পেছনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে তার মুখ হা হয়ে থাকলো। আমি কল্পনা করলাম এটা হয়তো বিরল এক মুহূর্ত, যখন এই মানুষটাকে দেখতে অনাকর্ষণীয় লাগেছে, কিন্তু আমার কাছে এটাই আজ রাতের সবচেয়ে আকর্ষণীয় সময়। সে তার মুখভঙ্গি বা অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ করতে ব্যস্ত নয়, বা কোনো চর্চিত স্ক্রিপ্ট অনুসরণ করছে না। সে শুধু একজন মানুষ, আশেপাশের সৌন্দর্যে বিমোহিত। ড্যাম, সে অবশেষে বিড়বিড় করল, তার কণ্ঠ বিস্ময়ে গভীর। সে আবার আমার দিকে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখের কোণ আনন্দে গোল হয়ে উঠেছে। তার চোখের ভেতরে থাকা নীল চাঁদগুলো এক অদ্ভুত আবেশে ঝলমল করছে, যেন আমি ধরতে পারছি না। মুখোশ পরার আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে সে দুঃখিত দেখাচ্ছিল, বিষণ্ণ। আমি জানতে চাইলাম কেন, কিন্তু তার চোখ যেভাবে এখন চুলার আগুনের মতো জ্বলছে, আমি বুঝলাম সেই সুযোগটা চলে গেছে। তোমার এখানে কিছু বিশেষ আছে? সে শান্ত স্বরে বলল। আমার দিকে এগিয়ে আসলো ধীরে ধীরে। অনেক আগেই তারার আলো ম্লান হয়ে গেছে, আর এখন একমাত্র জিনিস যেটা থেকে সে চোখ সরাতে পারছে না সেটা হলাম আমি। আছে। আমি নিঃশ্বাস ফেলে বললাম। তাকে এগিয়ে আসতে দেখছি নিঃশ্বাস থমকে গেছে। আমার মাথার পেছনে একটা ক্ষীণ টান অনুভব করলাম। একটা স্বাভাবিক প্রবৃত্তি মনে করিয়ে দিল যে আমি এখন কাচের বাক্সে আছি, আর বাইরে কোথাও হয়তো ওই ছায়া ওত পেতে আছে। সবকিছু স্পষ্ট দেখা যায় এখান থেকে। আমার এক অংশ এতে বিচলিত না। আমি প্রমাণ করতে চাই সেই উন্মাদ লোকটাকে, যে সবসময় ভাবে যে সে আমাকে মালিকানা দাবি করবে। আমি দেখাতে চাই যে সে পারবে না। আমার শরীরের ওপর মালিকানা দাবি করবে কেবল সেই যাকে আমি অনুমতি দেব। আমি আর্ককে আমার গায়ে হাত দিতে দেব। হাতগুলো আমার ত্বকের প্রতিটি ইঞ্চি ছুঁয়ে যাবে। তারপর তার মুখ। আমি তার জিভ দিয়ে আমার কুশি চাটতে উপভোগ করব যতক্ষণ না আমি পরিপূর্ণ হই। তারপর সে আমাকে সেক্স করবে আমার নিজের নাম ভুলে যাওয়ার আগ পর্যন্ত।
আমি তাকে অনুমতি দেব, কারণ আমি বলেছি সে পারবে। আর্ক তার বুকের সাথে আমার স্তন আটকে দিয়ে ঝুঁকে পড়ল। আমার নিঃশ্বাস কেঁপে উঠল। তার বাহু শক্ত করে আমার কোমর জড়িয়ে ধরে আমাকে তার সাথে আটকে রাখল। আমার শরীরের কোমলতা তার কঠিন পেশির রেখায় ঢেলে দিল। এটা সুন্দর লাগছে, ভালো লাগছে। আর্ক আমার চোখে গভীরভাবে তাকিয়ে থাকলো কিছু মুহূর্ত। তারপর সে মাথা কাত করে ধীরে আমার ঠোঁটকে নিজের মধ্যে বন্দি করে নিল। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। তার কোমল ঠোঁট আমার ঠোঁট যেন ছন্দের তালে তালে নড়ছে, যেন খাদের নিচের পানি পাথরে গড়িয়ে পড়ছে। আমি তার মুখে গুঙিয়ে উঠলাম। আরও চুমু চাইছি, চুম্বন গভীর করে নিলাম। তার ঠোঁট ফাঁক করে নিজের জিভ ঢুকিয়ে দিলাম ভেতরে। সে গর্জন করে উঠল, তার সংযম ভেঙে পড়ছে। আর অন্য হাতটি আমার চুলে ঢুকে গেল। আমার মাথাকে এমনভাবে কাত করে ফেলল যাতে সে তার জিভ আবার মুখে ঢুকিয়ে দিতে পারে, দক্ষতার সাথে অন্বেষণ করতে পারে সামান্য নিয়ন্ত্রণ সহ। আমি আমার পায়ের আঙুলের উপর উঠলাম, তার মধ্যে আরও চাপ দিলাম। তার শক্ত পুরুষ জননেন্দ্রিয় স্পর্শে আমার শরীর কেঁপে উঠছে। এটা আমার পেটে ঠেকছে, আর এটার দৈর্ঘ্য যেন আমার কামনাকে আরও তীব্র করে তুলেছে। সেটা ছোট নয়, আর ঠিক এটাই আমি আজ রাতে চাই। এমন কিছু যা আমাকে আনন্দে অন্ধ করে দেবে এবং আমাকে নিঃশ্বাসহীন পরিতৃপ্ত করে তুলবে। তার জিভ আমার জিভের সঙ্গে যুদ্ধ করছে, ঘষে ও চেটে। তার দাঁত আমার ঠোঁট কামড়ে ধরল। আরেকবার কান্না বেরিয়ে আসলো। তার মুখেও সেই কান্না প্রতিধ্বনিত হলো যতক্ষণ না সে নিজেও আর্তনাদ করলো। আমার চুলে ধরা হাতটি শক্ত হচ্ছে। সে আমার মুখ টেনে সরিয়ে নিল, তার ঠোঁটকে মুক্তি দিল যাতে সে আমার চোয়াল বরাবর নেমে আসতে পারে এবং আমার গলা ও কাঁধের সংযোগস্থলে পৌঁছাতে পারে। তার দাঁত আমার গায়ে ঘষলে আমি হাঁ করে নিঃশ্বাস নিলাম। সতর্কতা দেওয়ার আগে সে কামড় দেয়। তীক্ষ্ণ আনন্দ আমার চোখকে পেছনে ঠেলে দিচ্ছে এবং একটি দীর্ঘ আর্তনাদ বেরিয়ে আসছে। ফাক! সে গালি দিল, আমার গলা চেটে দেয় এক ধরনের পশুবিদ আর্তনাদ সহ। তোমার সেক্সি কণ্ঠস্বরটা দারুণ। তার জিভ আর দাঁতের দেওয়া আনন্দে হারিয়ে যাওয়ার পর আমার চোখ ঝাপসা হয়ে গিয়েছে। আমি আমার জিন্সে একটি শব্দ টান অনুভব করলাম। তার হাত নিচে চলে গিয়েছে। 1 সেকেন্ড পরে একটা বোতাম খুলে গেল। তারপরে আমার প্যান্টের চেন খোলার একটি নিম্ন গুঞ্জন শোনা গেল। তোমার পুশি কি আমার জন্য ভেজা অবস্থায় রয়েছে, অ্যাডি? আর্ক নিচু গর্জনে জিজ্ঞেস করল। আমার গলায় সামান্য হিংস্রভাবে কামড় দিল। এটাতে ব্যথা পেলাম এবং আমি ব্যথায় না চেয়ে পারলাম না। তার জিভ কামড়ের দাগের ওপর দিয়ে মসৃণভাবে চেটে দিল। কামড় প্রশমিত করল। হ্যাঁ। আনন্দ যখন ব্যথাকে অতিক্রম করে গেল তখন আমি ফিসফিসিয়ে বললাম। তার হাত আমার জিন্স এবং আন্ডারওয়্যারের ফিতার মধ্য দিয়ে নিচে চলে যাচ্ছে। তার আঙুল নিচে নেমে গেল যতক্ষণ না তার মধ্যম আঙুলের ডগা আমার পুশির ভেতরে ডুবে যায়। একটি নিম্ন গভীর গজরানোর আওয়াজ আসলো যখন সে বুঝতে পারল যে আমি কতটা সত্য বলছিলাম। ফাক বেবি, এটাই তো। আমি এখন শুনতে চাই যে তুমি কেমনভাবে আর্তনাদ করো। আর তারপর 2টি আঙুল আমার ভিতরে ঢুকে গেল, বাঁক নিয়ে সেই ক্ষুদ্র বিন্দুতে আঘাত করলো। আমার দৃষ্টিতে অন্ধকার নেমে আসলো এবং একটি চিৎকার, সদিশ আনন্দ আমার একমাত্র প্রতিক্রিয়া হয়ে উঠল। এখন আমি কেবল এটাই করতে পারবো। স্বতঃস্ফূর্তভাবে আমি আমার কোমর ঘোরালাম, তার হাতে ঘর্ষণ করালাম। সে তার আঙুল টেনে নিল ডগা পর্যন্ত, তারপর আবার আমার ভেতরে ঠেলে দিল, আবার এবং আবার, যতক্ষণ না সে তার আঙুল দিয়ে আমাকে ফাঁক করছে। আমি কেবল ধরে আছি, আমার নখ তার স্যুটের জ্যাকেটে বসিয়ে দিচ্ছি। দীর্ঘ রুক্ষ কান্না আমার গলা থেকে বেরিয়ে আসছে, ঠিক যেমন সে চেয়েছিল। তার জন্য আর্তনাদ গাইছি। তুমি অনেক সুন্দর করে গাইছো, সে আমার কানে ফিসফিস করলো। তার কথার পরপরই একটি তীক্ষ্ণ কামড় আসলো। তার হাতের তালু ধীরভাবে আমার সেই শ্রেষ্ঠ স্থানে চাপ দিল। তার দক্ষ আঙুল আমাকে উপরে তুলল, আরও উপরে। প্রচণ্ড উত্তেজনায় আমার পেটের নিচে পাক খেতে শুরু করছে, কিন্তু তারপর সে ঠিকভাবে ঘষে আমাকে আনন্দে হাঁটু কাঁপিয়ে ফেলল। ওহ! আমি কান্না করলাম, আমার শ্বাস প্রশ্বাস অস্থির এবং নিঃশ্বাসহীন। এটা করার সময় তুমি অনেক সুন্দর করে আওয়াজ করছো, অ্যাডি। সে এক গাঢ় ফিসফিসে জিজ্ঞাসা করল। আমি মনে করলাম, আমি মাথা নাড়ালাম, কিন্তু আমি নিশ্চিত না, কারণ কয়েক সেকেন্ডের মধ্যেই
আমার মাথা পেছন ছিটকে গেল যখন আমার মুক্তি একটি উগ্র চূড়ায় পৌঁছাচ্ছে। আমাকে এটা আরও শোনাও। সে উৎসাহ দিল। তার আঙুল বের করে যখন সে আবার ভেতরে ঢুকালো, তখন একটি তৃতীয় আঙুলও তাদের সাথে যোগ হলো। আমার চোখ উল্টে গেল এবং আমি প্রান্ত ছাড়িয়ে পড়লাম। আমি চিৎকার করে উঠলাম। সেই শব্দ সুর হারিয়ে ফেটে পড়ল যখন গভীর আনন্দ আমাকে ভেতর থেকে গ্রাস করে নেয়। নির্লজ্জভাবে আমি তার হাতে ঘর্ষণ করলাম। সেই আনন্দ তরঙ্গের উপরে চড়ে থাকলাম। সাচ এ প্রিটি বার্ড, সে গুনগুন করে বলল, তার কণ্ঠে তৃপ্তির টান, নিঃশ্বাসহীন কিন্তু কোনোভাবে আরো ক্ষুধার্ত। আমি পায়ের আঙুলে উঠে তার ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম। সে সন্তুষ্টির সুরে অস্পষ্ট গুনগুন করল, তার জিভ দিয়ে আমার ঠোঁট ফাঁক করল। তারপর তার হাত উপরে উঠে এবং একটি আঙুল আমার নিচের ঠোঁট বরাবর সরে এসে চুমু ভেঙে দেয়। আমার উত্তেজনা ছড়িয়ে পড়ে। তুমি আমার হাতে তোমার সেই তরল পদার্থ ফেলেছো, অ্যাডি। এগুলো পরিষ্কার না করা কিন্তু তোমার জন্য অন্যায় হবে। আমার জিভ বের করে আমি ওর চোখে চোখ রাখলাম। জিভের ডগা তার আঙুল বরাবর স্লাইড করে। সে একটি দুষ্টু হাসি দিয়ে আমাকে মুখ আরও খুলতে উৎসাহ দিল। ঠিক যখন তার আঙুল ভেতরে স্লাইড করতে গেল, তখনই এক বরফ ঠান্ডা অনুভূতি আমাকে গ্রাস করে নিল। মনে হলো যেসব তরঙ্গে আমি ভাসছিলাম সেগুলো হঠাৎ রেগে গিয়ে আমাকে কঠোর পাথরের সাথে আছড়ে ফেলছে। আমার মুখ থেমে গিয়ে তার কাঁধের ওপর চোখগুলো ছুটে গেল। শুধু চাঁদের আলো এবং উজ্জ্বল আকাশ বাদে বাকি সব কিছু এখানে অন্ধকার। কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন স্টেডিয়ামের আলোয় ভরা একটি ঘরে আছি। সরাসরি সামনে একটি নড়াচড়া আমার হৃদয় উল্টে দিল এবং সেটিকে আমার পেটের গভীরে চুরমার করে ফেলল। সে বাইরে আছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, এমনকি তার ছায়াও পরিষ্কার না, কিন্তু আমি জানি সে আছে। আমি অনুভব করতে পারছি তাকে। পরিবর্তন লক্ষ্য করে আর পিছিয়ে গেল। ভারীভাবে শ্বাস নিতে নিতে আমাকে এমনভাবে দেখে যেন বুঝে উঠতে পারছে না যে সে কি জানতে চাবে, আমি ঠিক আছি কি না, নাকি যাই হোক তার কাজ সে চালিয়ে যাবে। কোনো সমস্যা, সে জিজ্ঞেস করলো। আমার বাহু ধরে আমাকে মনোযোগ দিতে বাধ্য করার চেষ্টা করলো। কিছু না, আমি তাড়াহুড়ো করে বলে তাকে কাছে টেনে আনলাম। চলো উপরতলায় আমার রুমে যাই। আমি আর এতটা ধৃষ্ট বোধ করছি না যে এক পাগলের সামনে একজন পুরুষকে ফাঁক করব। আমার মুক্তি থেকে যে উত্তাল পেয়েছিলাম তা সম্পূর্ণরূপে আমার আত্মবিশ্বাসকে গিলে ফেলেছে। কিন্তু আমি থামার জন্য খুব জেদি। আমি আর্ককে চাই। আমি চাই না আর্ককে সময় দেওয়ার সময় কেউ ভয়ে আর একজনের যৌনক্রিয়া দেখে অন্যজন তৃপ্তি লাভকারী ব্যক্তি হয়ে আমাদের দেখুক। তুমি কি চাও না যে তোমার পুষি আমি এখন এই তারার নিচে চাটি? সে অবিশ্বাসের সুরে জিজ্ঞাসা করলো। আমাকে এমনভাবে দেখলো যেন আমার দ্বিতীয় মাথা গজিয়েছে। আমি চাই, কিন্তু আমি। আরেকটা নড়াচড়া আমার মনোযোগ অন্যদিকে নিয়ে গেল। আর সামনে এগিয়ে এসে আমার শরীর চেপে ধরলো এবং আমার মনোযোগ আবার তার দিকে টেনে আনলো। আমি তাকে ঠিকমতো দেখতে গলায় টান দিতে বাধ্য হলাম এবং দৃশ্যটা এমন যা আমি কখনো ভুলবো না। আমি মনে করি তুমি তোমার কাপড় খুলে ফেলবে এবং আমাকে তোমার সেক্সি ছোট্ট শরীরটা দেখাবে। তারপর আমি চাই তুমি তোমার পা ছড়িয়ে শুয়ে পড়ো এবং আমাকে তোমার সেই তরল পদার্থগুলো পরিষ্কার করতে দাও। একটি পুরোপুরি লজ্জাজনক কিচকিচে শব্দ বেরিয়ে আসলো। একটি শব্দ যার সঙ্গে সঙ্গে তার মুখে একটা হাসি এনে দিল এবং আমার গালে যেন রক্ত ছুটে এলো। সেই আতঙ্ক ভরা মুহূর্তটি সাময়িকভাবে ভুলে গেলাম। বেশ চালাক দেখাচ্ছ, ডিপশিট। আমি এক ধাপ পিছিয়ে গেলাম। শরীর জুড়ে গরম স্রোত বয়ে গেল। আমি আমার হাত দুপাশে বেয়ে নামিয়ে জিন্সে দুটো বুড়ো আঙুল গেঁথে দিলাম। যখন আমি জিন্স খুলে পায়ের নিচে নামাতে যাচ্ছি, তখন একটি উচ্চ শব্দ সেই বিদ্যুতায়িত নীরবতা ভেঙে দিল। আমার হৃদয় যেন গলায় উঠে আসলো। আমি চমকে উঠে চিৎকার করলাম। এতটাই ভয় পেয়ে গেলাম যে মনে হলো প্যান্টেই প্রসব করে ফেলবো সেই রাগী আওয়াজের কারণে। আর্কের মাথাও ওই শব্দের দিকে ঘুরে গেল। স্পষ্টতই সেও চমকে গেছে। তুমি কি কাউকে আসতে বলেছ? আর্ক জিজ্ঞেস করলো। তার কণ্ঠে হালকা নিঃশ্বাস কেঁপে ওঠে। আমার নিজের অস্থির শ্বাস প্রশ্বাস অসামঞ্জস্যপূর্ণ রেখে আমি বললাম, না, এটা তো আবার আগের মতোই হচ্ছে, যদিও আমি এবার এটা আসতে দেখেছিলাম। আমি পা দিয়ে মাটিতে আঘাত করার খুব কাছাকাছি আছি, ঠিক যেন একটা শিশু। গ্রেইসনের বিপরীতে আমি আসলে এই মুহূর্তটা উপভোগ করছিলাম।
সে হঠাৎ করিডোর দিয়ে সামনে ছুটে গেল সামনের দরজার দিকে, আর আমি তার ঠিক পেছনে। আমি হাঁটতে হাঁটতে আমার প্যান্টের বোতাম লাগালাম আর চেইন তুললাম। আগেই বুঝে গেছি এই রাত এখানেই শেষ। করিডোরটি সরাসরি হলঘরে যায়। সিঁড়ির ডান দিকে প্রবেশপথ। প্রবেশপথের সামনে থেমে সে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আমাকে ধরে ফেলল। হলওয়েতে থেকো, সে যেই হোক না কেন, আমি চাই না যে সে তোমাকে দেখুক। সে দ্বিধা করল, তার মুখে এক অদ্ভুত অভিব্যক্তি। আমি সেটা বোঝার আগে সে আবার কথা বলে ওঠে, তার কণ্ঠ টানা চাপা টান। যদি পরিস্থিতি খারাপ দিকে যায় তাহলে পুলিশ ডাকো। আমি কোনো পরিষ্কার বাক্য বলতে পারছি না। আতঙ্ক আমার চিন্তাবোধ ছিনিয়ে নিয়েছে। আমার বলা উচিত ছিল যে আমার একটা স্টকার আছে এবং যখন আমরা সূর্যঘরে ছিলাম তখন আমি কিছু একটা দেখেছিলাম। কিন্তু সবকিছু এত দ্রুত ঘটেছে যে এখন সে নিজেকে বিপদের মুখে ফেলছে। এই পরিস্থিতি আমাকে যতটা উত্তেজিত করে তুলেছে ঠিক ততটাই ভয় দেখিয়েছে। আমি যদি এই রাত বেঁচে যাই তবে আমাকে হয়তো মানসিক হাসপাতালে ভর্তি হতে হবে, কারণ আমার সেই ছায়াটা পিস্টোড হয়ে আছে। ঠিক যেমন গ্রেইসন এখানে ছিল ঠিক তখন সে ছিল। এবং আমি জানি না এই লোকটা কতটা বিপজ্জনক, কিন্তু সে আমাদের দুজনকে মারতে এসেও থাকতে পারে।